গয়া? বেশ জায়গা, তীর্থস্থান। ওদিকে মামলা মোকদ্দমা খুব হয়। খগেন্দ্র একটু হাসিয়া বলিল, তা মন্দ নয়, তবে সেখানে একটা ভারী সুবিধে আছে। দেওয়ানজি বলিলেন, তামাক সেখানকার উৎকৃষ্ট। খগেন্দ্র একটু হাসিয়া বলিল, আজ্ঞে না, তামাকের কথা বলিনি। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আমরা শুরু করেছিলাম শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাসটি। ইতিমধ্যে আপনারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্ব নিশ্চয়ই শুনে ফেলেছেন। আজ পড়ব রত্নদ্বীপ উপন্যাসের ষষ্ঠ পর্ব। গল্প পাঠ করছি আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাসের ষষ্ঠ পর্ব। কলিকাতার উত্তরাংশে কোনো দ্বিতল গৃহের একটি প্রকোষ্ঠে বসিয়া খগেন্দ্রনাথ ওরফে সোনার হরিণ অতি নিবিষ্ট চিত্তে একখানি পত্র পাঠ করিতেছিল। তাহার সম্মুখে টেবিলের উপর ডাকের আরেকখানি খোলা খাম পড়িয়া আছে। প্রথম পত্রখানি পড়িয়া দ্বিতীয়খানি খগেন্দ্র তুলিয়া লইল। এখানি প্রথমখানির মতো বহু পৃষ্ঠাব্যাপী নহে, ক্ষুদ্র কয়েক ছত্রে শেষ হইয়াছিল। বাসুলিপাড়া, 5ই জ্যৈষ্ঠ। প্রিয় খগেনবাবু, আপনার পত্র পাইলাম। আমি যেরূপ সন্দেহ করিয়াছিলাম আপনিও সেরূপ করিয়াছেন দেখিয়া সুখী হইলাম। আমাকে যে সকল সংবাদ আপনি জিজ্ঞাসা করিয়াছেন তাহা এ পর্যন্ত আমি কিছুই সংগ্রহ করিতে পারি নাই। কল্য দেওয়ানজি কলিকাতা যাত্রা করিবেন, সেখানে 5-7 দিন থাকিবেন। তাহার ঠিকানা 65 নম্বর মানিকতলা স্ট্রিট। যদি পারেন তাহার সহিত সাক্ষাৎ করিয়া আপনার যাহা জ্ঞাতব্য জানিয়া লইবেন। আপনি লিখিয়াছেন আরও কিছুদিন আমার এখানে থাকা আবশ্যক, কিন্তু আজকাল বৌরানী আমার প্রতি তেমন আর প্রসন্ন নহেন। তাহার সহচর জুটিয়াছে, সহচরই এখন নিষ্প্রয়োজন। আপনি দেওয়ানজিকে বলিয়া দেখিবেন। আজ তবে আসি। আপনার অনুগত কনক। পত্রখানি পাঠ করিয়া খগেন্দ্র দেওয়ালের পানে চাহিল। বেলা 3টা বাজিয়াছে। ভাবিল, যাই, এখন গেলে নিশ্চয়ই দেখা পাইব। বিলম্বে হয়তো তিনি বাহির হইয়া যাইবেন। খগেন্দ্র তখন উঠিয়া আলমারি খুলিয়া কয়েকটা জামা বাহির করিয়া পরীক্ষা করিতে লাগিল। দেখিল একটার বুকের কাছটায় একটু ছেঁড়া আছে। কয়েকখানি ধুতি বাহির করিল। যেখানি সর্বাপেক্ষা পুরাতন দিস্তা পরা সেইখানা রাখিয়া আলমারি বন্ধ করিয়া দিল। সেই ধুতিখানি পরিয়া ছেঁড়া জামাটি গায়ে দিয়া একখানি আধময়লা রেশমি চাদর কাঁধের উপর ফেলিয়া খগেন্দ্র সিঁড়ি দিয়া নামিল। বাহির হইবার পূর্বে হস্তের ছাতাটির প্রতি চাহিয়া দেখে সেটি উত্তম কাপড়ের ছাউনি যুক্ত, বাটে রূপা লাগানো আছে। ভৃত্য ক্ষুদিরামকে সেইখানে দেখিয়া বলিল, তোর ছাতা আছে? ভৃত্য বলিল, আজ্ঞে হুজুর। খগেন্দ্র বলিল, নিয়ে আয়। ক্ষুদিরাম ছুটিয়া গিয়া নিজের ছাতাটি আনিয়া দিল। খগেন দেখিল সেটি পুরাতন এবং অল্প মূল্যের বটে। পছন্দ হইল। নিজের ছাতাটি ক্ষুদিরামের হাতে দিয়া বলিল, উপরে রেখে আয়, তোরটা আমি নিয়ে চললেম। ক্ষুদিরাম
প্রভুর মুখের পানে অবাক হইয়া চাহিয়া রহিল। সহসা দেখিল বাবুর গায়ের জামাটিও ছেঁড়া। তাই সে আরও বিস্মিত হইল। ব্যাপারটি কি অনুমান করিবার চেষ্টা করিতেছে। এমন সময় খগেন বলিল, যা না, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? বলিয়া খগেন বাহির হইয়া গেল। ক্ষুদিরাম উপরে গিয়া অনেকক্ষণ বসিয়া ভাবিল, সে এতদিন এখানে চাকরি করিতেছে, এরূপ বেশে তো বাবুকে কখনো বাহির হইতে দেখে নাই। ভাবিতে ভাবিতে হঠাৎ তাহার মনে পড়িল, তাহাদের গ্রামের শিবদাস মোদকও একবার এইরূপ করিয়াছিল। শিবদাসের দোকানের বিলক্ষণ নাম, তাহার কাঁচাগোল্লার বড়ই সুখ্যাতি। আশপাশের 5খানা গ্রামের লোক তাহার দোকানের বাধা খরিদ্দার। টাকার মতো জিনিস আর নাই। তার প্রভাবে শিবদাসের চেহারাখানিও দিব্য মোটা সোটা, গোলগাল, তৈলচিক্কন। এমন সময় হঠাৎ একদিন তাহার উপর ইনকাম ট্যাক্সের এক নোটিশ আসিয়া উপস্থিত। শিবদাস বড় চতুর লোক, বিলক্ষণ বুঝিল এ চেহারা দেখিলে হাকিম শুনিবে না। তাই সে গোটা 2 দিন অস্নাত ও অভুক্ত অবস্থায় কাটাইয়া ছিন্ন মলিন বস্ত্র পরিয়া সদরে যাত্রা করে। ইনকাম ট্যাক্স হাকিমের সম্মুখে দাঁড়াইয়া এরূপ কাতর ক্রন্দন করিতে থাকে যে তিনি তাহার ট্যাক্স একেবারে মাফ করিয়া দেন। এই ঘটনা স্মরণ হওয়াতে ক্ষুদিরাম অকুলে কুল পাইল। বিজ্ঞভাবে ঘাড়টি নাড়িয়া বলিল, বুঝেছি, বাবু ইনকাম ট্যাক্স হাকিমের কাছে দরবার করতে যাচ্ছেন। এদিকে খগেন্দ্র বড় রাস্তায় পৌঁছিয়া দেখিল ধর্মতলার দিকে একখানি ট্রাম গাড়ি যাইতেছে। পকেটে পয়সা ছিল, তথাপি ট্রামে উঠিল না। সেই রৌদ্রে ছাতাটি মাথায় দিয়া পদব্রজে চলিল। যথাসময়ে খগেন্দ্র 65 নম্বর মানিকতলায় পৌঁছিল। একজন উড়িয়া খানসামাকে দেখিতে পাইয়া বলিল, ওহে, এবারই কার? খানসামা বলিল, সুবোধবাবুর। খগেন্দ্র বলিল, দেখো, রঘুনাথ মজুমদার মহাশয় এখানে থাকেন কি? খানসামা বলিল, রঘুনাথ মজুমদার? কে তিনি? খগেন বলিল, বাসুলিপাড়ায় থাকেন। তখন খানসামা বলিল, ও, বাসুলিপাড়ার দেওয়ানজি? হ্যাঁ হ্যাঁ, এসেছেন বটে। খগেন বলিল, তাকে একবার খবর দিতে পারো? খানসামা বলিল, কেন? খগেন বলিল, কাজ আছে। খানসামা জিজ্ঞাসা করিল, আপনি কোথা থেকে এসেছেন? খগেন বলিল, এই কলকাতা থেকেই। খানসামা জিজ্ঞাসা করিল, কি বলবো? খগেন উত্তর দিল, বলো যে খগেনবাবু এসেছেন, আপনার সঙ্গে একবার দেখা করতে চান। খানসামা বলিল, যদি জিজ্ঞাসা করেন খগেনবাবুকে? খগেন উত্তর দিল, বলো, খগেনবাবু উকিল। এই উকিল কথাটি শুনিয়া খানসামার মনে একটু সম্ভ্রম উপস্থিত হইল। বলিল, আপনি উকিল? খগেন ঈষৎ হাসিয়া বলিল, হ্যাঁ, কিন্তু আমি না হয়ে তুমি উকিল হলেই ভালো হতো, যেরকম জেরাটা করছো। খানসামা এই রসিকতাটুকু বুঝিতে পারিল না। বলিল, আচ্ছা, আপনি বৈঠকখানায় বসুন, আমি দেওয়ানজিকে খবর দিচ্ছি। খগেন বৈঠকখানায় প্রবেশ করিয়া টেবিলের নিকট একটা চেয়ারে বসিল। ভিত্তিগুলি সুন্দর সুন্দর চিত্রে সজ্জিত। মধ্যস্থলে একখানি বৃহৎ তৈলচিত্র আছে। মেঝেটি শতরঞ্জ মোড়া। টেবিলের অন্যদিকে জাজিমে মোড়া একখানি তক্তপোষ রহিয়াছে। স্থানে স্থানে কয়েকটি তাকিয়া বালিশ। টেবিলের উপর কয়েকখানি বাঙালা মাসিক পত্র পড়িয়াছিল। তাহারই একখানি তুলিয়া খগেন্দ্র পাঠ করিতে লাগিল। কয়েক মিনিট পরে খানসামা ফিরিয়া আসিয়া বলিল, বাবু, দেওয়ানজি ঘুমোচ্ছেন। খগেন জিজ্ঞাসা করিল, কখন উঠবেন? খানসামা বলিল, আর বেশি দেরি নেই, আপনি বসবেন কি? খগেন বলিল, হ্যাঁ, আমি রইলাম, তিনি জাগলেই তাকে বলো। খানসামা বলিল, তামাক দেব বাবু? খগেন বলিল, না, বড় গ্রীষ্ম, পাখাটা খুলে দাও।
বৈদ্যুতিক পাখার চাবি খুলিয়া দিয়া খানসামা প্রস্থান করিল। খগেন্দ্র তখন মাসিক পত্রখানি ফেলিয়া টেবিলে হেলান দিয়া হাতের উপরে মাথা রাখিয়া চিন্তামগ্ন হইল। ভাবিতে লাগিল, যা মনে করেছিলাম তা তো হল না। বউরানীকে বিধবা বিয়ে করাটা তো ফসকেই গেল। কোথাকার কে তার ঠিক নেই, উড়ে এসে জুড়ে বসল। কনক তো লিখেছে তার দৃঢ় বিশ্বাস সে লোকটা ভবেন্দ্র নয়। আর ওই সুরবালাটাই বা কে? গঙ্গায় ভেসে এসে উপস্থিত, অথচ দুইজনে ষড়যন্ত্র করে আসেনি, তাও কনকের বিশ্বাস। আমার বোধ হয় ওটি কনকের ভুল, নিশ্চয়ই ষড়যন্ত্র করে এসেছে। বিধবা বিয়ে তো অদৃষ্টে নেই দেখছি, তবু ওই ভবেন্দ্রটা যে কে যদি ধরতে পারি, তাহলেও কিঞ্চিত অর্থাগম হয়। আপাতত লাখখানেক টাকার আমার তো বিশেষ দরকার। এই রহস্যটি যদি ভেদ করতে পারি, তবে ভবেন্দ্রকে গিয়ে বলি, বাপু হে, আমি সব জেনেছি, সাক্ষী সাবুদও সব মজুত। এখন বার করো দিকিন 1,00,000 টাকা। এখন নগদ 1,00,000 সেলামি আর মাসিক 1,000 টাকা পেনশন হলেই আমার হবে। স্বীকার হও উত্তম, না হয় বলো থানায় যাই। তা মাসে 1,000 টাকা হলে আমার একরকম করে চলে যাবে। বউরানীকে বিয়ে করতে পারতাম, 16 আনার মালিক হতাম। তা যখন হলো না, এই হলেই বাঁচি, ঘর পোড়া বাঁশ, যা লাভ। চিন্তাস্রোতে এই রূপে গা ভাসাইয়া খগেন্দ্র কত কি অভিসন্ধি করিতে লাগিল। ক্রমে ঘড়িতে ঠং ঠং করিয়া 4টা বাজিল। বাহিরে বরফওয়ালা তাহার সাধা গলায় হাঁকিয়া গেল। সঙ্গে সঙ্গে পূর্বকথিত খানসামা আসিয়া দ্বারে দাঁড়াইল। দেওয়ানজি উঠেছেন, খবর দিয়েছি। প্রায় 10 মিনিট পরে দেওয়ানজি তাহার বিপুল দেহখানি লইয়া চটি জুতা পায়ে খালি গায়ে হেলিতে দুলিতে আসিয়া প্রবেশ করিলেন। খগেন্দ্র চেয়ার ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, আমাকে চিনতে পারেন? দেওয়ানজি বলিলেন, খগেন্দ্রবাবু প্রণাম, বসো বসো। তারপর খবর ভালো তো? খগেন্দ্র বলিল, আজ্ঞে হ্যাঁ, আপনার কি আজই আসা হয়েছে? দেওয়ানজি বলিলেন, হ্যাঁ, আজ বেলা 9টার সময় এসে পৌঁছেছি। তা তুমি আমার সন্ধান পেলে কি করে? ও, কনকলতা লিখেছিলেন বুঝি? খগেন্দ্র বলিল, আজ্ঞে হ্যাঁ, আপনার শরীর বেশ ভালো আছে তো? দেওয়ানজি উত্তর দিলেন, আর বাবা, 60 বৎসর বয়স হলো, এখন শরীর ভালো আর মন্দ। তোমার খবর কি বলো? পশ্চিমে কোথাও যাবার ঠিক করলে? খগেন বলিল, কই আর করলাম। দেওয়ানজি বলিলেন, দেরি করছো কেন? খগেন্দ্র মুখখানি বিমর্ষ করিয়া বলিল, অর্থাভাব। পশ্চিমে গিয়ে ওকালতি ব্যবসা ফেঁদে বসতে হলে কিছু টাকা চাই তো। আইনের বই অন্তত 200-300 টাকার লাগবে। তাছাড়া কাপড় চোপড়, টেবিল চেয়ার আলমারি, এসবই তো চাই। তারপর কোথাও গিয়ে বসবা মাত্রই কিছু মক্কেলের ভিড় লেগে যাবে না? অন্তত 5-6 মাসের বাসা খরচটা হাতে করে নিয়ে যেতে হবে তো। দেওয়ানজি মনে মনে বলিলেন, তোমার যেরকম আইন জ্ঞান, 5-6 মাসের কেন, 5-6 বছরের বাসা খরচটা হাতে করে নিয়ে যেতে পারলেই ভালো হয়। প্রকাশ্যে বলিলেন, একটি মাস্টারি করতে না? খগেন্দ্র বলিল, আজ্ঞে হ্যাঁ, 40 টাকা মাইনের একটি মাস্টারি করতাম, এখন বেড়ে 50 টাকা হয়েছে। মেসের বাসায় থাকি, কায়িক ক্লেশে যতদূর কম খরচে পারি চালাচ্ছি। টাকাটা হাতে হলেই বেরিয়ে পড়ব। দেওয়ানজি বলিলেন, কোথা যাবে কিছু স্থির করেছ? খগেন বলিল, আজ্ঞে হ্যাঁ, সেটা একরকম স্থিরই আছে, গয়া যাব। দেওয়ানজি বলিলেন, গয়া? ওহে কেষ্টদাস, কোথা গেলে? এক ছিলিম তামাক সাজো তো বাপু। গয়া?
বেশ জায়গা, তীর্থস্থান। ওদিকে মামলা মোকদ্দমা খুব হয়। খগেন্দ্র একটু হাসিয়া বলিল, তা মন্দ নয়, তবে সেখানে একটা ভারী সুবিধে আছে। দেওয়ানজি বলিলেন, তামাক সেখানকার উৎকৃষ্ট। খগেন্দ্র একটু হাসিয়া বলিল, আজ্ঞে না, তামাকের কথা বলিনি। একটা খুব সুবিধে সেখানে এই যে, প্র্যাকটিস যদি জমে গেল তাহলে তো কথাই নেই, আর যদি না জমল কমিশন করেও খেতে পারব। সেখানে খুব বাটোয়ারা মোকদ্দমা হয়, উকিলরা খুব বড় বড় পেনশন পায়। শুনেছি সেখানে নাকি জুনিয়র উকিলরাও অনেকে কমিশন করে মাসে 200-300 টাকা রোজগার করে। এমন সুযোগটি আর কোনো জেলায় নেই। দেওয়ানজি বলিলেন, তবে সেই ভালো, গয়াতেই যেও। খগেন বলিল, আজ্ঞে হ্যাঁ, তাই আপনার কাছে এসেছিলাম একটা কথা জিজ্ঞাসা করতে। এই সময় কৃষ্ণদাস ভৃত্য গড়গড়া হাতে করিয়া কলিকায় ফুৎকার দিতে দিতে প্রবেশ করিল। নল মুখে দিয়া 2-4 টান টানিয়া দেওয়ানজি জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ, তা কি বলছিলে? খগেন্দ্র বলিল, আজ্ঞে জিজ্ঞাসা করছিলাম, এখন বাবু বাড়ি এসেছেন, কনককে আর বউরানীর দরকার হবে কি? দেওয়ানজি গড়গড়ায় আরও 2-4 টান টানিয়া বলিলেন, তা আমি কি করে বলবো বাপু, সে বউরানী জানেন। বউরানী যে কনকলতার উপর ইদানিং অসন্তুষ্ট তাহা দেওয়ানজি শুনিয়াছিলেন। মুখখানি ম্লান করিয়া খগেন্দ্র বলিল, আপনারা বড় লোক, আমার বোনটি আপনাদের আশ্রয়ে ছিল, আমি নিশ্চিন্ত ছিলাম। কনক যতদিন সেখানে আছে ততদিন মেসে থেকে কষ্টে সৃষ্টে কিছু টাকা জমাতে পারি। সে যদি সেখান থেকে চলে আসে, আমায় মেস ছেড়ে দিয়ে বাড়ি ভাড়া করতে হবে। 50টি টাকায় সংসার খরচই কুলোবে না, বরং যা 2 পয়সা জমিয়েছিলাম তাও যাবে। তাহলে আমার ওকালতি করা, অবস্থার উন্নতি করা, এসবই আকাশকুসুম হয়ে যাবে। মাস্টারি করে আতপেটা খেয়েই জীবন কাটাতে হবে। বলিয়া খগেন্দ্র মাথাটি নিচু করিয়া একটি বড় রকমের দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তাহার অবস্থা দেখিয়া দেওয়ানজির মনে দুঃখ হইল। কিয়ৎক্ষণ নীরবে বসিয়া ধূমপান করিতে লাগিলেন। অবশেষে বলিলেন, আচ্ছা, তুমি সেজন্যে ভেবো না, আমি গিয়ে বউরানীকে জিজ্ঞাসা করবক্ষণ। যদিও বা তিনি বলেন যে কনকলতাকে আর আবশ্যক নেই, আমি তাকে অনুরোধ করব, যাতে তোমার ভগিনী এখন 1-2 বছর থাকতে পারেন সেই বন্দোবস্ত করে দেব। তারপর তুমি গয়ায় গিয়ে প্র্যাকটিস জমিয়ে তোমার বোনকে নিয়ে যেও। খগেনের মুখখানি আনন্দে উৎফুল্ল হইয়া উঠিল। মনে মনে ভাবিল, একটা কাজ হাসিল হইয়াছে। এখন তথাকথিত ভবেন্দ্র সম্বন্ধে 2-4টা কথা জিজ্ঞাসা করিয়া দেখা যাউক। তাই 2-4টি অন্য কথার পর জিজ্ঞাসা করিল, বাবু বরাবরই কি কাশীতে ছিলেন? কাশী হইতেই যে প্রথম সংবাদ আসে, ইহা খগেন্দ্র কনকলতার পত্রে জানিয়াছিল। দেওয়ানজি বলিলেন, না, কাশীতে বেশি দিন ছিলেন না, বাড়ি আসবার আগে দিন কতক কাশীতে ছিলেন মাত্র। খগেন্দ্র উচ্ছ্বসিত হইয়া বলিল, কাশী? আহ, কাশী বড় সুন্দর স্থান। বাবা যখন বেঁচে ছিলেন 5-6 মাস আমরা কাশীতে ছিলাম কিনা। দশাশ্বমেধ ঘাটের কাছেই আমাদের বাসা ছিল। সন্ধ্যার পর দশাশ্বমেধ ঘাটে গিয়ে বসলে আর উঠে আসতে ইচ্ছে করত না। তা বাবু কাশীতে কোনখানে ছিলেন? দেওয়ানজি বলিলেন, দশাশ্বমেধের কাছাকাছি এক যাত্রী বাড়িতে। খগেন উত্তর দিল, যাত্রী বাড়িতে? দশাশ্বমেধ ঘাটের কাছে আমাদের একজন চেনা জানা লোক আছেন, যাত্রীওয়ালা, তার নাম রামদাস, বড় ভালো লোক। বাবু কোন বাড়িওয়ালার বাড়িতে ছিলেন? এই প্রশ্নটি শুনিয়া দেওয়ানজির গড়গড়ার ডাক বন্ধ হইয়া গেল। তিনি একটু সন্দিগ্ধভাবে
খগেন্দ্রর মুখের পানে চাহিলেন। শেষে বলিলেন, সে কথা তো আমি বাবুকে জিজ্ঞাসা করিনি। কেন, কোনো প্রয়োজন আছে? তখনও তাহার তীক্ষ্ণ দৃষ্টি খগেন্দ্রর উপর স্থাপিত। খগেন্দ্র বুঝিল, তৎক্ষণাৎ অন্য কথা পারিল। প্রায় 10 মিনিট পরে বলিল, তাহলে এখন উঠি, আপনি এখন আছেন তো? দেওয়ানজি বলিলেন, হ্যাঁ, দিন 4-5 আছি। কতগুলো কাজকর্ম আছে, সেগুলো সেরে তবে বাড়ি যাব। খগেন্দ্র বলিল, আচ্ছা, আবার এসে দেখা করবক্ষণ। আপনি বোধহয় কদিন ব্যস্ত থাকবেন। যদি এসে দেখা না পাই, ফিরে যাই, বলা রইল। গরিবের কথা ভুলবেন না। বলিয়া খগেন্দ্র উঠিয়া দাঁড়াইল। দেওয়ানজি বলিলেন, উঠলে? আচ্ছা, এসো, প্রণাম। খগেন্দ্র তখন বিদায় লইল। দেওয়ানজি আর এক ছিলিম তামাকের হুকুম দিলেন। বাড়ি গিয়া খগেন ভাবিতে লাগিল, এই দেওয়ানজি লোকটি সহজ নয়। ইহাকে ভুলাইয়া কথা বাহির করা একেবারে অসম্ভব। জমিদারির কার্য করিয়া যে ব্যক্তি চুল পাকাইয়াছে, কত লোককে ঠকাইয়াছে, কত জজ ম্যাজিস্ট্রেটের চোখে ধুলি নিক্ষেপ করিয়াছে, তাহার চক্ষে ধুলি দেওয়ার চেষ্টা বাতুলতা মাত্র। সুতরাং অন্য উপায় দেখিতে হইবে। প্রতিদিন সন্ধ্যার পর খগেন্দ্র বেড়াইতে বাহির হইত। নানারূপ আমোদ প্রমোদ করিয়া অনেক রাত্রে বাড়ি ফিরিত। আজ আর সে বাহির হইল না। নিজের বসিবার কক্ষে একখানি ইজি চেয়ারে পড়িয়া চক্ষু মুদিত করিয়া কেবলই চিন্তা করিতে লাগিল। তাহার যে মহা বিপদ উপস্থিত। কলিকাতা শহরে এমন ধনী মহাজন অল্পই আছে, যাহার কাছে খগেন্দ্র ঋণগ্রস্ত নহে। কেহ কেহ নালিশ করিয়া ডিক্রি পাইয়াছে, কাহারো কাহারো নালিশ এখন বিচারাধীন। অনেকে নালিশ করিবে বলিয়া শাসাইতেছে। যাহারা ডিক্রি পাইয়াছে, তাহারা যে কোনো দিন আসবাবপত্র ও বাড়িখানি ক্রোক করিতে আসিবে। 2-1 মাসের মধ্যে অন্তত 50-60 হাজার টাকা সংগ্রহ করিতে না পারিলে তাহার উপায় নাই। খগেন্দ্র মাথায় হাত দিয়া বসিয়া কেবল এই সকল কথাই চিন্তা করিতে লাগিল। ক্ষুদিরাম চা আনিয়া দেখিল বাবুর এই অবস্থা। মনে মনে বলিল, সুবিধে হয়নি, সুবিধে হয়নি। রাত্রে খগেন্দ্র নামমাত্র আহারে বসিল। বিছানায় পড়িয়া ঘুমাইল না, কেবল এপাশ ওপাশ করিতে লাগিল আর ভাবিতে লাগিল। রাত্রি যখন 12টা, তখন সে মহা উৎসাহের সহিত উঠিয়া বসিল। আপন মনে বলিতে লাগিল, হয়েছে, এইবার নির্ঘাত। বাতি জ্বালিয়া কাগজ কলম লইয়া লিখিতে বসিল। বঙ্গ সাহিত্যে যুগান্তর, অচিন্তিত পূর্ব, অভাবনীয়, স্বপ্নাতীত নূতন কাণ্ড, ইতিহাস, প্রত্নতত্ত্ব, ভ্রমণ বৃত্তান্ত, জীবনচরিত ও কিংবদন্তির অপূর্ব সমন্বয়, বঙ্গীয় জমিদার চরিতমালা। সুজলা সুফলা শস্য শ্যামলা এই বঙ্গভূমিতে কমলার বরপুত্র ভূম্যধিকারীগণই প্রকৃত ভূষণ স্বরূপ। ইহাদের বংশাবলীর ইতিহাস বঙ্গদেশের ইতিহাসের সর্বপ্রধান অংশ। আজ আমরা সেই ইতিহাস উদ্ধার করিবার জন্য বদ্ধপরিকর। এই মহাগ্রন্থে বঙ্গের বহু সংখ্যক জমিদার বংশের আমূল ইতিহাস প্রকাশিত হইতেছে। সেই সঙ্গে উক্ত মৃত মহানুভবগণের প্রতিষ্ঠিত দেবমন্দির, জলাশয়, চতুষ্পাঠী প্রভৃতি এবং অন্যান্য পূর্ত কার্যেরও সচিত্র বিবরণ প্রদত্ত হইবে। আমাদের প্রতিনিধিগণ বঙ্গের গ্রামে গ্রামে গমন করিয়া এই সকল বিবরণ সংগ্রহ করিয়াছেন এবং এখনও করিতেছেন। প্রধান প্রধান জমিদার বংশের বর্তমান বংশধরগণের সচিত্র জীবনচরিত পুস্তকে সন্নিবিষ্ট হইতেছে। 1.5 সহস্র পৃষ্ঠার অধিক, প্রায় 300 হাফটন ছবি সহ বিপুল ও মহা প্রয়োজনীয় গ্রন্থের মুদ্রাঙ্কন
বহু ব্যয়সাধ্য। আমরা অকাতরে যেরূপ পরিশ্রম ও রাশি রাশি অর্থ ব্যয় করিতেছি, তাহাতে পুস্তকের মূল্য 10 টাকা ধার্য করিলেও অধিক হইত না। কিন্তু বহি বিক্রয় করিয়া আমরা লাভের প্রত্যাশী নহি। দেশের উপকারই আমাদের উদ্দেশ্য। মুদ্রণাদির ব্যয়স্বরূপ 4 টাকা মাত্র লইয়া এই মহাগ্রন্থ আমরা জনসমাজে বিতরণ করিব। ভাদ্র সংক্রান্তির মধ্যে পত্র লিখিয়া যাহারা গ্রাহক হইবেন, তাহাদের পক্ষেই এই নিয়ম। তাহার পর মূল্য বৃদ্ধি হইবে। পয়লা আশ্বিন পুস্তক প্রচারিত হইবে। যাহারা ডাকে লইবেন, তাহারাই 4 টাকায় পাইবেন। ডাক মাশুল ও ভিপি খরচ স্বতন্ত্র। ক্যালকাটা পাবলিশিং কোং, 45 হরিমোহন পালের লেন, কলিকাতা। এই মুসাবিদাটি প্রস্তুত করিবার পর খগেন্দ্রের তপ্ত মস্তিষ্ক কতকটা শীতল হইল। তখন সে বাতি নিভাইয়া ঘুমাইল। পরদিন প্রাতে উঠিয়া চা পান শেষ করিয়া খগেন্দ্র বাহির হইয়া পড়িল। মসজিদ বাড়ি স্ট্রিটের একটি ছাপাখানায় গিয়া প্রিন্টারকে ডাকিয়া বলিল, মশাই, আমার এইটি শিগগির ছেপে দিতে পারেন? বলিয়া পূর্বোক্ত হ্যান্ডবিলখানি প্রিন্টারের হাতে দিল। প্রিন্টার সেটি দেখিয়া বলিল, কবে চাই? আজই 10টার মধ্যে, খগেন উত্তর দিল। প্রিন্টার ঘাড় নাড়িয়া বলিল, 10টার মধ্যে হয়ে উঠবে না, সন্ধ্যার সময় দিতে পারি। কত হাজার ছাপতে হবে? খগেন বলিল, 100। প্রিন্টার বলিল, মোটে 100? খগেন বলিল, হ্যাঁ। প্রিন্টার লোকটি কিছুক্ষণ ভাবিল। মাঝে মাঝে খগেন্দ্রের মুখের পানে চাহিতে লাগিল। ক্রমে বলিল, বুঝেছি, এখন 100 ছেপে বিলি করে দেখবেন। যদি তেমন ফল হয় তবে বেশি ছাপবেন, নয়? খগেন হাসিয়া বলিল, ঠিক ধরেছেন। নিজের তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় প্রদান করিয়া প্রিন্টারের মনে একটি আত্মগৌরব উপস্থিত হইল। বলিল, আচ্ছা, আর একটা কথা বলবো। খগেন বলিল, কি? প্রিন্টার বলিল, এই যে লিখেছেন পুস্তকের মুদ্রাঙ্কন আরম্ভ হইয়া গিয়াছে, একটা ব্যবসাদারি মাত্র, তাই তো? ছাপা মোটেই আরম্ভ হয়নি। যদি তেমন অর্ডার আসতে থাকে তবেই ছাপতে আরম্ভ করবেন, নইলে এই পর্যন্তই। খগেন্দ্র মনে মনে হাসিল। বলিল, উফ, আপনার কি বুদ্ধি! ঠিক অবিকলটি ধরেছেন। প্রিন্টার অত্যন্ত খুশি হইয়া উঠিল। বলিল, আজ্ঞে, এই কাজ করতে করতে চুল পাকালাম। আচ্ছা, 11টার সময় আপনি আসবেন। এরই মধ্যে 2টো প্রুফ আমরা দেখে রাখব। আপনি শেষ প্রুফ দেখে বসে থাকবেন। আপনার সামনেই ঝরাঝর করে 12টার মধ্যে ছেপে দেব। কাগজের জন্য একটা টাকা দিয়ে যান। খগেন্দ্র 1টা টাকা দিয়া সেখান হইতে বাহির হইল। চিতপুর রোডে তাহার পরিচিত একজন ফটোগ্রাফার ছিল। তাহার নাম ভুবন। খগেন্দ্র সেই ফটোগ্রাফারের দোকানে গিয়া উপস্থিত হইল। খগেন্দ্র প্রবেশ করিবা মাত্র ভুবন বলিল, আসুন আসুন, অনেক দিন পরে যে। খগেন্দ্র একখানা চেয়ার টানিয়া বসিয়া বলিল, বিশেষ প্রয়োজনে এসেছি ভাই, মফস্বলে যেতে পারবে? ভুবন বলিল, কবে? খগেন বলিল, আজই সন্ধ্যার গাড়িতে। রীতিমতো দক্ষিণা পাবে। ভুবন বলিল, পারব। কি করতে হবে? খগেন বলিল, একজন জমিদারের ফটো তুলে আনতে হবে, আর তাকে জিজ্ঞাসা করে তার জীবনচরিত লিখে আনতে হবে। ভুবন বলিল, ব্যাপার কি? খগেন্দ্র হাসিতে হাসিতে বলিল, দেশ শুদ্ধ হই হই পড়ে গেছে, আজ তুমি বললে ব্যাপার কি? আমি যে বই ছাপাচ্ছি, জানো না? ভুবন বলিল, না, কি বই ছাপাচ্ছেন? খগেন বলিল, বঙ্গীয় জমিদার চরিতমালা। যত সব বড় বড় জমিদারের তাতে জীবনচরিত থাকবে আর ছবি থাকবে। ভুবন বলিল, বিক্রি হবে? খগেন বলিল, এরই মধ্যে 500-700 অর্ডার এসে গিয়েছে। অনেক জমিদার উপযাজক হয়ে নিজেই নিজের ছবি আর জীবনচরিত লিখে পাঠাচ্ছে। কোনো জমিদার 10, কেউ 20, কেউ 50 কপি বইয়ের অর্ডার দিয়েছে। ভুবন হাসিয়া বলিল, বন্ধুবান্ধবদের বিলোবে ফন্দি করেছেন ভালো। আপনার খুব মাথা কিন্তু। তা আমায় কোথায় যেতে হবে?
খগেন বলিল, বাসুলিপাড়া। ভুবন বলিল, সে কোথা? খগেন তখন ভুবনকে বাসুলিপাড়া যাওয়া সম্বন্ধে সমস্ত উপদেশ দিল। জমিদারের নাম ও সংক্ষিপ্ত পরিচয় দিয়া বলিল, তুমি কাল গিয়ে পৌঁছবে। যত শীঘ্র পারো কাজ সেরে চলে আসবে। 2-4 দিনের বেশি দেরি না হয়। ভুবন বলিল, কেন বলুন দেখি? খগেন বলিল, সেই জমিদারের এক বুড়ো দেওয়ান আছে, ভারী ধরিবাজ। সে থাকলে সব পণ্ড করে দেবে। সে না থাকলে যদি 25খানা বইয়ের অর্ডার আনতে পারতে, সে গিয়ে পৌঁছলে 1খানার বেশি অর্ডার পাবে না। ভুবন বলিল, বুঝেছি, তা কি কি জিজ্ঞাসা করে লিখে আনবো বলে দিন। খগেন্দ্র বলিল, হ্যান্ডবিল ছাপা হচ্ছে, 1টার সময় তোমায় এনে দেবক্ষণ। প্রথমে হ্যান্ডবিল খানকতক বাবুকে পাঠিয়ে দেবে, তারপর তার ছবি তুলে নেবে। খান 4-5 নানা রকম পশ্চারে, আর জীবনচরিত সম্বন্ধে এই কথাগুলো বিশেষ করে জেনে এসো বলিয়া খগেন তাহাকে উপযুক্ত উপদেশ দিতে লাগিল। উঠিবার সময় বলিল, আর একটা কথা, খবরদার যেন ঘুণাক্ষরে আমার নামটি করো না। যদি জিজ্ঞাসা করে কারা এসব করছে, যা মনে আসে একটা বলে দিও, বুঝলে? ভুবন বলিল, বুঝেছি। খগেন বলিল, যদি আমার কাজটি করে আসতে পারো, তাহলে ফি যা তা তো পাবেই, তার উপর ভালো করে তোমায় খুশি করব। আজ সন্ধ্যার গাড়িতে তোমার যাওয়া নিশ্চয়, তাই তো? ভুবন বলিল, নিশ্চয়। খগেন বলিল, এই নাও খরচের টাকা, আর ফি বাবদ কিছু, বলিয়া খগেন ভুবনের হাতে কয়েকখানি নোট দিল। চতুর্থ দিবসে ফিরিয়া আসিয়া ভুবন স্টেশন হইতে একেবারে খগেন্দ্রর বাড়িতে গিয়া নামিল। বলিল, মশাই এমন জায়গাতেও পাঠিয়েছিলেন? খগেন বলিল, কেন, কি হলো? কিছুই হলো না। প্রথমে 2 দিন তো বাবুর দেখাই পেলাম না। যখনই খোঁজ নিই তখনই শুনি বাবু অন্দরমহলে। কাল সকালে বাবুর সঙ্গে দেখা হলো। আমাকে তো যাচ্ছে তাই বললেন। আগেই হ্যান্ডবিলগুলো তাকে পাঠিয়েছিলাম কি না? খগেন বলিল, কি বললেন? ভুবন বলিল, বললেন, ওসব তোমাদের জুয়াচুরি। দেশে এত বড় বড় রাজা জমিদার থাকতে আমার কাছে এসেছো কেন? ছবি ছাপাতে হয়, জীবনচরিত লিখতে হয়, বড় বড় রাজা মহারাজার কাছে যাও। বর্ধমান রয়েছে, কুচবিহার রয়েছে, নাটোর রয়েছে, কাশিমবাজার, দীঘাপতিয়া, সেখানে না গিয়ে আমার কাছে এসেছো কেন? আমি একটা ছবিও তুলতে দেব না, জীবনচরিতও বলবো না। অতঃপর ভবেন্দ্র যে জুয়াচোর, সেই সম্বন্ধে খগেন্দ্রর কোনো সন্দেহই রহিল না। সেদিন বৈকালে দেওয়ানজিকে গিয়া বলিল, গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ হয়েছে, কনককেও অনেক দিন দেখিনি। যদি অনুমতি করেন তবে আপনার সঙ্গে বাসুলিপাড়ায় যাই। দেওয়ানজি স্নেহপূর্ণ স্বরে বলিলেন, যাবে? বেশ তো, আমি পরশু যাব, আমার সঙ্গে চলো। যথাদিনে খগেন্দ্র দেওয়ানজির সহিত বাসুলিপাড়ায় গিয়া পৌঁছিল। খগেন্দ্র যে সময় বাসুলিপাড়ায় পৌঁছিল তখন সন্ধ্যা হয়। বৈঠকখানা বাড়িতে যে কক্ষে পূর্বে সে বাস করিয়া গিয়াছে, সেইখানে নিজের জিনিসপত্র রাখিল। একজন ভৃত্য তাহার হস্তপদাদি ধৌত করিবার জন্য জল আনিয়া দিল। অন্তঃপুর হইতে থালায় করিয়া জলযোগের উপকরণ আসিল। আহারাদি করিয়া খগেন্দ্র কাছারির বারান্দায় একখানি বেঞ্চিতে একাকী চুপ করিয়া বসিয়া রহিল। কনকের সঙ্গে একবার সাক্ষাৎ করিবার অত্যন্ত ইচ্ছা, কিন্তু কেই বা অন্তঃপুরে সংবাদ দেয়, কেই বা বন্দোবস্ত করে। দেওয়ানজি নাই, বাবুর সঙ্গে সাক্ষাৎ করিয়া নিজের বাটিতে প্রস্থান করিয়াছেন। শুনিল আজ আর তিনি আসিবেন না, কল্য প্রাতে আবার তাহার দর্শন পাওয়া যাইবে। একাকী বসিয়া বসিয়া খগেন্দ্রের বিরক্তি ধরিয়া গেল। উঠিয়া বারান্দায় পায়চারি করিয়া বেড়াইতে লাগিল। আজ শুক্লা চতুর্দশী, কিন্তু আকাশে অল্প অল্প মেঘ থাকাতে জ্যোৎস্নাটি ম্লান দেখাইতেছিল।
একবার ইচ্ছা হইল, যাই, গ্রামের পথে পথে একটু বেড়াইয়া আসি। কিন্তু অধিকাংশ পথেরই দুই পার্শ্বে জঙ্গল, পল্লীগ্রামে সর্প ভয়। তাই সেই কার্য কলিকাতাবাসী যুবকের সাহসে কুলাইল না। পদচারণা করিয়া শ্রান্ত হইয়া খগেন্দ্র আবার বেঞ্চিতে উপবেশন করিল। আপন মনে নানা প্রকার চিন্তা করিতে লাগিল। সুরবালার গঙ্গায় ভাসিয়া আসা, বাগানে হঠাৎ ভবেন্দ্রকে দেখিয়া তাহার ভাব পরিবর্তন, আহারে উপবিষ্ট ভবেন্দ্রর পানে সেই রাত্রে সুরবালার এক দৃষ্টে চাহিয়া থাকা, পরে কনকের সহিত তাহার কথোপকথন, কনকের পত্রে এই সমস্ত খগেন্দ্র অবগত হইয়াছিল। সকল কথা বারংবার পর্যালোচনা করিয়া তাহার মনে স্থির বিশ্বাস জন্মিয়াছে সুরবালার ভাসিয়া আসাটা দৈবাধীন ঘটনা নহে। তথাকথিত ভবেন্দ্র ও তাহার মধ্যে কোনো চক্রান্ত আছে। ভবেন্দ্রের পরিচয় আবিষ্কার করা যদি কঠিনও হয়, সুরবালা কে তাহা ধরিতে পারিলেই ভবেন্দ্রের প্রকৃত ব্যাপার ধরা পড়িয়া যাইবে। কনকের সঙ্গে সাক্ষাৎ একবার বিশেষ আবশ্যক। তাহার কোনো সুযোগ না পাইয়া খগেন্দ্র ছটফট করিতে লাগিল। খগেন্দ্র যেখানে ছিল তাহার অল্প দূরেই কাছারি বাড়ি। সেখানে 2-4 জন লোককে বসিয়া থাকিতে দেখিল। ভাবিল, এখানে একাকী বসিয়া কি করিব, যাই, উহাদের সঙ্গেই গল্প গুজব করি। এই রূপে বৃথা কার্যে সন্ধ্যা কাটিয়া গেল। রাত্রি 10টার সময় কাছারি বাড়িতে আমলাদের সঙ্গে বসিয়া আহার করিয়া খগেন আবার বৈঠকখানায় ফিরিয়া আসিল। দেখিল ভৃত্যগণ কেহ সিঁড়িতে আলো জ্বালিতেছে, কেহ ব্যস্তভাবে উপরে উঠিতেছে, কেহ নামিয়া আসিতেছে। খগেন্দ্র বুঝিল উপরে বাবুর জন্য শয্যাদি প্রস্তুত হইতেছে। কিয়ৎক্ষণ পরেই লণ্ঠনধারী বরকন্দাজের পশ্চাৎ পশ্চাৎ অন্তঃপুরের দিক হইতে কে আসিতেছে দেখা গেল। ভৃত্যগণ বলাবলি করিয়া উঠিল, হুজুর আসিতেছেন। রাখাল বারান্দায় পৌঁছিতেই খগেন্দ্র সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল। নিকটে আসিলে মস্তক ঈষৎ অবনত করিয়া বাবুকে নমস্কার করিল। রাখাল বলিল, আপনি কে? বরকন্দাজ আলোটা একটু উচ্চ করিয়া ধরিল। রাখাল দেখিল এই ব্যক্তি অপূর্ব রূপ ও লাবণ্যশালী। খগেন্দ্র নিজের নাম বলিল। রাখাল বিস্মিত দৃষ্টিতে তাহার মুখের পানে চাহিয়া বলিল, দেওয়ানজির সঙ্গে কলকাতা থেকে এসেছেন? খগেন্দ্র বলিল, আগে হ্যাঁ, আমার ভগ্নী। রাখাল বাধা দিয়া বলিল, আমি জানি, তা আপনার আহারাদি হয়েছে? খগেন্দ্র বলিল, আগে হ্যাঁ। ভৃত্যগণের পানে চাহিয়া বলিল, বাবুর বিছানা টিছানা করে দিয়েছিস? ভৃত্যগণ বলিল, হ্যাঁ হুজুর। রাখাল বলিল, কোথা? একজন ভৃত্য বলিল, ঝাড়লণ্ঠনের গুদামের পাশে সেই কোণের ঘরটায়। বাবু আরও একবার এসেছিলেন, সেই ঘরেই শুতেন। রাখাল বলিল, হ্যাঁ তা জানি, আপনার কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? খগেন্দ্রকে উত্তর দিবার অবসর না দিয়াই রাখাল বরকন্দাজকে অগ্রসর হইতে ইঙ্গিত করিল। সঙ্গে সঙ্গে বলিল, চলুন দেখি বিছানা টিছানা কি করেছে। রাখালের এই ব্যবহার খগেন্দ্রের একেবারে অপ্রত্যাশিত। বাবুকে আসিতে দেখিয়া সে ভাবিয়াছিল তিনি নমস্কার প্রত্যর্পণ করিয়া বিনা বাক্যব্যয়ে সিঁড়ি দিয়া উপরে উঠিয়া যাইবেন। বার্ষিক 1,00,000 টাকা যাহার আয়, তিনি যাহাকে মাসিক 50 টাকা বেতনের স্কুলের মাস্টার বলিয়া জানেন, তাহার ভোজন ও বাসস্থানের সুবিধা অসুবিধার বিষয়ে অনুসন্ধিৎসু হইবেন, ইহা খগেন্দ্র কল্পনাই করে নাই। মূঢ়ের ন্যায় বাবুর পশ্চাতে পশ্চাতে গিয়া নির্দিষ্ট শয়নকক্ষের মধ্যে প্রবেশ করিল। রাখাল কক্ষখানির চতুর্দিকে মনোযোগের সহিত দৃষ্টিপাত করিল। শয্যার দিকে চাহিয়া বলিল, একটা পুরনো মশারি দিয়েছিস কেন? আর মশারি ছিল না? ভৃত্য বলিল, কাল বদলে দেব খন হুজুর। রাখাল বলিল,
আর এক কলসি জল রাখিসনি? এই গ্রীষ্মকাল রাত্রে যদি পিপাসা পায়, একটু জলের জন্যে কাকে ডাকাডাকি করতে যাবেন? যা, এক কলসি ভালো জল একটা গেলাস এনে রেখে দে। আর তক্তপোষখানা আর একটু সরিয়ে ওই দিকে করে দে। দুদিকে দুটো জানালার হাওয়া পাবেন। যা গরম! ভৃত্যগণ তৎক্ষণাৎ তক্তপোষ সরাইয়া দিল। 2-3 হস্তের ব্যবধানে মাথার কাছে একটা এবং পার্শ্বে একটা লোহার গড়াদে যুক্ত বড় জানালা পড়িল। দেখিয়া শুনিয়া রাখাল বলিল, এবার বিশ্রাম করুন, অনেক রাত্রি হয়েছে, বলিয়া সে প্রস্থান করিল। বাবু চলিয়া গেলে খগেন্দ্র অনেকক্ষণ মাথায় হাত দিয়া শয্যা প্রান্তে বসিয়া রহিল। ভাবিতে লাগিল, বাবু এরকম ব্যবহার করিলেন কেন? তাহার মনে কোনো গূঢ় অভিসন্ধি নাই তো? তিনি আমার গোপন অভিপ্রায়টি কোনো সূত্রে অনুমান করিয়াছেন কি? আমার পরিচয় জিজ্ঞাসা করিলেন। অর্ধেক কথা আমি বলিতে না বলিতেই তিনি বলিলেন, জানি। আমি পূর্বে আসিয়া যে এই কক্ষে শয়ন করিয়াছিলাম, ভৃত্য তাহা ইঙ্গিত করিবা মাত্র আবার বলিলেন, জানি। এত বড় একটা জমিদারের বৈঠকখানা বাড়ি, নিত্য কত লোক আসিতেছে যাইতেছে, কোন ঘরে কে শয়ন করিল তাহার সংবাদ বাবুর পক্ষে রাখা একটু অস্বাভাবিক নহে কি? যদি বাবু কিছু সন্দেহ করিয়া থাকেন, তাহা হইলে আমাকে সহজে তো ছাড়িবেন না, আমার প্রাণহানি পর্যন্ত করিতে পারেন। খগেন সেই মানুষ সমান খোলা জানালা দুটির পানে চাহিয়া দেখিল। মেঘ কাটিয়া গিয়াছে, জ্যোৎস্না টকটক করিতেছে। একদিকের জানালার বাহিরে পতিত জমি, কতগুলা আগাছা জন্মিয়াছে। অল্প দূরেই গোটা 2-3 বাঁশঝাড়। বাতাসে বংশপত্রগুলার পরস্পর সাক্ষাতে চিটপিট শব্দ হইতেছে। অপর দিকের জানালাটির বাহিরে 4-5 হাত অন্তরেই জঙ্গল। কতগুলা গাব ও শেওড়া গাছ ঘেঁষাঘেঁষি করিয়া দাঁড়াইয়া আছে। তাহার পশ্চাতে উচ্চতর বৃক্ষ। অল্প আলোকে ভালো চেনা যাইতেছে না। সেই দিকটা হইতে ঝিঁঝি পোকার অবিশ্রান্ত শব্দ শোনা যাইতেছে। একটা কিরকম গন্ধ সেদিক হইতে আসিতেছে। খগেন্দ্র পল্লীবাসী হইলে বুঝিতে পারিত তাহা ঘেঁটু ফুলের গন্ধ। সেই দিকটায় চাহিয়া খগেনের মনে একটু একটু ভয় হইতে লাগিল। ভাবিল, আচ্ছা ধরো, অনেক রাত্রে আমি ঘুমাইয়া আছি, ওই জঙ্গল হইতে বাবুর বেতনভোগী, মাথায় কোঁকড়া চুল, সন্ডামার্কা একজন বাঙি কি দুলে যদি সরকি হাতে করিয়া বাহির হইয়া আসে, এই খোলা জানালার গড়াদের ভিতর দিয়া সরকি চালাইয়া আমার মস্তকের মধ্যে প্রবেশ করাইয়া দেয়, ভাবিতে খগেন্দ্রের সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। একাকী সেই গভীর রাত্রে তাহার পাপ মনে সন্দেহ ক্রমে বৃদ্ধি পাইতে লাগিল। ভাবিল, ভুবন ফটোগ্রাফওয়ালা আসিয়া নিষেধ সত্ত্বেও কোনো কথা প্রকাশ করে নাই তো? হয়তোবা দেওয়ানজি আসিয়া বাবুর কাছে গল্প করিয়াছেন। তোমার সম্বন্ধে অনেক খুঁটিনাটি কথা খগেন্দ্র আমায় জিজ্ঞাসা করিয়াছিল। তবে তো আর রক্ষা নাই, নিশ্চয়ই আমাকে গোপনে হত্যা করিবার বন্দোবস্ত হইয়াছে। আমার শয়নের কি ব্যবস্থা হইয়াছে কেবলমাত্র তাহাই দেখিবার জন্য, আমার অসুবিধা নিবারণের জন্য বাবু আসেন নাই। শুধু আমার গায়ে বাতাস লাগিবে বলিয়াই তক্তপোষ সরাইবার ব্যবস্থা করেন নাই। জানালার কাছে সরকি চালাইবার সুবিধা হইবে, এই তাহার অভিসন্ধি। ভয়ে উৎকণ্ঠায় খগেন্দ্রের গাত্রময় ঝরঝর করিয়া ঘর্ম বহিতে লাগিল। বসিয়া বসিয়া খগেন্দ্র আবার ভাবিল, এখন কি করা যায়? দুয়ারটি খুলিয়া আস্তে আস্তে বাহির হইয়া পলায়ন করিব? আবার মনে হইল, যদি ইহারা আমায় খুন করিবার মতলবি করিয়া থাকে, তবে নিশ্চয়ই পাহারা আছে। পলাইতেছি দেখিলেই লাঠির ঘায়ে আমার মাথা ভাঙিয়া ফেলিবে। যদি পলাইতে হয় তবে সে বরং করল দিবাভাগে। ভাবিয়া চিন্তিয়া খগেন্দ্র উঠিয়া
জানালা দুইটি বেশ করিয়া বন্ধ করিয়া দিল। বাতি ধরিয়া দেখিল জানালার কপাটগুলি মজবুত শাল কাষ্ঠের নির্মিত, কবজা ছিটকিনি প্রভৃতিও হালকা নহে। বদ্ধ দ্বারের নিকটে আলোক লইয়া গিয়া দেখিল দ্বার ও অর্গলটিও জানালার মতোই সুদৃঢ়, হঠাৎ বাহির হইতে কেহ ভাঙিতে পারিবে না। তখন দ্বার বন্ধ করিয়া খগেন্দ্র মশারির ভিতরে প্রবেশ করিল। শয়ন করিল না, বিছানায় বসিয়া রহিল। আবদ্ধ ঘরে জ্যৈষ্ঠ মাসের গুমটে হঠাৎ নিদ্রা আসিবার সম্ভাবনাও ছিল না। হাত পাখা দিয়া নিজেকে বাতাস করিতে করিতে ঢুলিতে ঢুলিতে কখনো শুইয়া কখনো বসিয়া কাছারির পেটা ঘড়িতে ক্রমে 12টা, 1টা, 2টা এবং 3টা বাজা শুনিল। তাহার পর ঘুমাইয়া পড়িল, কিন্তু সেও অধিকক্ষণ নহে। একটা বিভীষিকাময় স্বপ্ন দেখিয়া জাগিয়া উঠিল। বাহিরে তখন কাক ডাকিতে আরম্ভ করিয়াছে। জানালার ফাঁক দিয়া প্রভাতের আলোক কক্ষ মধ্যে প্রবেশ করিতেছে। বেলা 7টার সময় দেওয়ানজি আসিলেন। খগেন তাহার নিকট ভগ্নীর সহিত সাক্ষাৎ করিবার বাসনা জানাইল। দেওয়ানজি বলিলেন, আচ্ছা, আমি বন্দোবস্ত করিয়া দিতেছি। ঘণ্টাখানেক পরে অন্তঃপুরের ঝি আসিয়া খগেন্দ্রকে লইয়া গেল। একটি কক্ষে প্রবেশ করিয়া দেখিল একখানি চেয়ার রহিয়াছে, তাহার নিকটে কনক সহাস্য বদনে দাঁড়াইয়া আছে। এই যে আসুন বলিয়া কনক তাহাকে সস্মিত বদনে অভিবাদন করিল। পৌঁছিয়া দিয়া ঝি চলিয়া গেল। খগেন কাছে গিয়া মৃদুস্বরে বলিল, গৃহস্থ বাড়িতে থেকে থেকে অভিনয় করাটা ভুলে গেলে? কনক অল্প হাসিয়া বলিল, কেন? খগেন বলিল, আমি তোমার দাদা, গুরুজন, পূজনীয় ব্যক্তি। কতদিন পরে এসেছি, আমায় প্রণাম করলে না? ঝি কি মনে করলে? কনক হাসিয়া বলিল, ঝি মনে করলে কলকাতার লোকদের কেতাই বুঝি এই রকম। গুরু লঘু জ্ঞান ক্রমেই তাদের লুপ্ত হয়ে যাচ্ছে। বসুন বলিয়া চেয়ারখানি দেখাইয়া দিল। নিকটে শতরঞ্জ মোড়া এক তক্তপোষ ছিল। তাহারই প্রান্তে কনক উপবেশন করিয়া বলিল, আমাকে আর কতদিন এখানে রাখবেন? আমার প্রাণ যে হাঁপিয়ে উঠল। খগেন বলিল, কেন, এখানে তোমার কিছু কষ্ট হচ্ছে? কনক মুক্ত দ্বারের পানে নিমেষের জন্য চাহিয়া অভিনয়ের ভঙ্গিতে বলিল, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়? খগেনও চকিতভাবে দ্বারের পানে চাহিয়া তাড়াতাড়ি বলিল, হয়েছে হয়েছে, তুমি অভিনয় ভোলনি, এখনো বেশ পারো। কনক বাইজির অনুকরণে সেলাম করিয়া বলিল, ওস্তাদজি, আফিকা কুদরাত। পরস্পরের শারীরিক স্বাস্থ্য সম্বন্ধে 2-4টা বচন বিনিময়ের পর খগেন্দ্র কিয়ৎক্ষণ নীরব রহিল। কনক বলিল, ভাবছেন কি? খগেন্দ্র বলিল, না, ভাবিনি কিছু। তোমাদের বউরানীর খবর কি, বলো। কনক বলিল, বউরানী তো মশগুল হয়ে রয়েছেন। খগেন বলিল, কি রকম? কনক বলিল, কি রকম আর, নূতন প্রেমে পড়লে যেরকম হয় তেমন। খগেন বলিল, তবে যে শুনলাম ওদের দেখাশুনো নেই। কনক বলিল, রাত্রে নেই, দিনে তো আছে। 2-3 দিন থেকে দেখছি বিকেল থেকে সন্ধ্যের পর পর্যন্ত অন্দরের বাগানে চাঁদের আলোয় 2 জনে পায়চারি করে বেড়ান। খগেন বলিল, তাতে দোষ কি? কনক বলিল, না, দোষ নেই, তবে আপনি বড় আশাটা করেছিলেন, হতাশ হলেন। হতাশের আক্ষেপ টাক্ষেপ এরকম একটা কিছু লিখে ফেলুন। বলিয়া অভিনয়ের সুরে ঊর্ধ্বমুখী হইয়া বলিল, ওরে দুষ্ট দেশাচার, কি করিলি খগেন দাদার? কার ধন কারে দিলি, তাহার সে হল না। আবার কৃত্রিম দুঃখে মুখখানি অবনত করিয়া অঞ্চল প্রান্ত চক্ষে দিয়া কাল্পনিক অশ্রু মুছিতে লাগিল। খগেন্দ্র বলিল, এখন অভিনয় থাক, কাজের কথা বলো দেখি। এ লোকটাকে কিছু সন্ধান পেলে? কনক বলিল, কি করে পাব, আমি কি ডিটেকটিভ? খগেন বলিল,
আগে কোথায় থাকতো এসব কিছু শোনোনি? কনক বলিল, পশ্চিমের কোন এক মঠের মহান্ত ছিল। খগেন বলিল, সে মঠের নাম কি? কোথা সে মঠ? কনক বলিল, কি করে জানব বলুন? খগেন বলিল, বউরানীর সঙ্গে এত গল্প হয়, নিশ্চয়ই এতদিনে বলেছে। বউরানীর কাছ থেকে কথায় কথায় জেনে নিতে পারো না? মঠের মহান্ত ছিল, এ কথাই বা তুমি জানলে কি করে? কাশী থেকে উনি দেওয়ানজিকে প্রথম যে চিঠি লিখেছিলেন তাতেই ছিল। সেই চিঠি দেওয়ানজি রানীমাকে পড়ে শুনিয়েছিলেন। কনক উত্তর দিল। খগেন বলিল, সেই চিঠিতে মঠের নাম ঠিকানা লেখা ছিল? কনক বলিল, চিঠি তো আমি শুনিনি, রানীমাই বলেছিলেন মঠের মহান্তগিরি ছেড়ে দিয়ে কাশীতে এসে রয়েছেন। খগেন বলিল, সে চিঠি কোথা? দেওয়ানজি রানীমাকে দিয়ে গিয়েছিলেন? কনক বলিল, তা তো বলতে পারি নে। খগেন বলিল, রানীমা কোন ঘরে শোন? তার বাক্স টাক্স কোথা থাকে? কনক হাসিয়া বলিল, কেন, আমাকে কি রোহিণী হতে হবে? খগেন বলিল, দেখোই না চেষ্টা করে। কনক বলিল, যখন ধরা পড়ব গোবিন্দলাল কোথায় পাব? আমায় থানায় পাঠিয়ে দেবে যে। খগেন্দ্র হাসিয়া বলিল, গোবিন্দলাল তো হাতের কাছেই রয়েছে। রাজার ন্যায় ঐশ্বর্য, বছরে লক্ষ টাকা আয়, তোমার মতো একটা রোহিণী পেলে সে তো বেঁচে যায়। সে কথা যাক। আচ্ছা, ওই সুরবালা সম্বন্ধে তোমার কি এখনো তাই বিশ্বাস? ও আগে থেকেই এই জাল ভবেন্দ্রকে চিনত? কনক বলিল, আমার তাই বিশ্বাস। খগেন্দ্র বলিল, তা হলে নিশ্চয়ই ওরা দুজনে ষড়যন্ত্র করে এসেছে। একজন জুয়াচোর এত বড় একটা ফন্দি করে আসবে, সে একলা কখনোই আসবে না। অন্তঃপুরের মধ্যে তার একজন গোয়েন্দা আবশ্যক। সুরবালাই সেই গোয়েন্দা। কনক বলিল, তা যদি হয় তাহলে সেদিন বাগানে প্রথমে বাবুকে দেখে সুরবালা অমন চমকে উঠবে কেন? যা অভাবনীয় তাই দেখেই না মানুষ চমকায়। খগেন্দ্র বলিল, আমারও প্রথম প্রথম তাই মনে হতো বটে, কিন্তু অনেক ভেবেচিন্তে আমি এই সমস্যার একটা উত্তর বের করেছি। কনক বলিল, কি বলুন দেখি? খগেন্দ্র বলিল, ওরা দুজনে যে সময়ে ষড়যন্ত্র করেছিল সেই সময়ে এটা স্থির হয়নি যে ওই জুয়াচোর সন্ন্যাসী সেজে আসবে। এই স্থির হয়ে থাকবে যে সাধারণ বেশেই এখানে আসবে, বলবে আমি সন্ন্যাসী ছিলাম, সেসব ছেড়ে ছুড়ে দিয়ে আবার ঘরে ফিরে এলাম। ওদের এই পরামর্শ হবার পরেই সুরবালা নৌকায় এসে অন্দরের ঘাটে নেমে জলে ডোবা মরা সেজে শুয়েছিল। তার মাস 2 পরে জাল ভবেন্দ্র এসেছে। সুরবালার সঙ্গে ছাড়াছাড়ি হবার পর হয়তো সে মনে করেছে এখন সন্ন্যাসী বেশে যাওয়া ভালো। মাস 6 এখন জপ তপ ব্রহ্মচর্য বুজরুকি দেখালে কেউ আর কোনো সন্দেহ করবে না। সুরবালা যে চমকে উঠেছিল সে জাল ভবেন্দ্রকে দেখে নয়, তার সন্ন্যাসী বেশ দেখে। খগেনের কথা শেষ হইলে কনক 2 মিনিট কাল গালে হাত দিয়া বসিয়া ভাবিল। শেষে বলিল, ঠিক বলেছেন খগেন বাবু। খগেন বলিল, তুমি যদি কথায় কথায় কৌশলে অন্তত সুরবালার কিছু পরিচয় আদায় করতে পারো। কনক বাধা দিয়া তাড়াতাড়ি বলিল, তাহলে আপনার কার্যসিদ্ধি হয়? খগেন বলিল, নিশ্চয়। দুজন ষড়যন্ত্রকারীর মধ্যে একজনের প্রকৃত ইতিহাস জানতে পারলেই অন্যজনেরও সব কথা ধরা পড়বে। উত্তেজিত স্বরে কনক বলিল, তা যদি হয় তবে তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। খগেনও উত্তেজিত হইয়া বলিল, পারো? কনক বলিল, পারি। সুরবালার বাপের বাড়ি কোথা তা আমি জানি। খগেন বলিল, কোথা কোথা, কেমন করে জানলে? সুরবালা উত্তর দিল, একদিন কথায় কথায় ও বলে ফেলেছিল, আমাদের বসন্তপুরে ছেলেবেলায় দেখেছি, বলেই সামলে নিলে। খগেন বলিল, সেখানে ওর বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি কি করে জানলে? কনক বলিল, ওই যে বললে ছেলেবেলায়।
খগেন্দ্র ভ্রু কুঞ্চিত করিয়া একটু ভাবিয়া বলিল, হ্যাঁ, বাপের বাড়ি হতেও পারে, যদি শ্বশুর বাড়ি হয় তাতেও ক্ষতি নেই। বসন্তপুর কোথা, কিছু আন্দাজ করতে পারো? ওর কথাবার্তায় ওকে বর্ধমান জেলার লোক বলেই বোধ হয়। র কে বলে র, আর র কে বলে র। আমরা কাপড় পরি, ও কাপড় পরে, বলিয়া কনক হাসিতে লাগিল। খগেন্দ্র 1 মিনিট কাল চিন্তা করিল। তাহার পর সহাস্য মুখে কনকের পৃষ্ঠে মৃদু আঘাত করিয়া বলিল, সাবাস কনক, সাবাস, এইবার অন্ধকারে পথ পেলাম। কনক বলিল, কি করবেন এখন? খগেন্দ্র বলিল, আমি আজই কলকাতায় ফিরে যাব। পোস্ট অফিসের বই থেকে এই বসন্তপুর কোথা বের করে সেখানে গিয়ে গোপন অনুসন্ধান করব। কনক বলিল, কিন্তু মনে রাখবেন, হয়তো ওর আসল নাম সুরবালা নয়। খগেন বলিল, সে আমায় বলতে হবে না। সেই গ্রামের কোন স্ত্রীলোক চৈত্র মাসের পূর্বে ছিল, চৈত্র মাস থেকে আর গ্রামে নেই, এই খবরটি পেলেই সবই ক্রমে জানতে পারব। কনক একটু ভাবিয়া বলিল, যদি এরকম হয়, 5-7 বছর সে গ্রামও পরিত্যাগ করেছে, এখানে অন্যত্র থেকে এসেছে, কলকাতা কি কৃষ্ণনগর? কপাল টিপিয়া ধরিয়া খগেন্দ্র বলিল, হ্যাঁ, তা হলে মুশকিল বটে। আচ্ছা, যে শাড়িখানা পরে ও ভেসে এসেছিল, সেই শাড়িখানা কোথা? কনক বলিল, আছে, কেন? খগেন্দ্র বলিল, সেই শাড়িখানা আমায় দিতে পারো? কনক বলিল, সেই শাড়িখানা ওর ঘরে আলনায় কালও আমি দেখেছি। খগেন্দ্র বলিল, কোনো অছিলা করে সেখানি চেয়ে এনে আমায় দিতে পারো না? কনক বলিল, কি করবেন? খগেন্দ্র বলিল, বসন্তপুরের ধোপাদের সেই শাড়ি দেখালেই কার শাড়ি তারা বলে দিতে পারবে। শাড়িখানা আমার চাই চাই। কনক বলিল, আমি বিধবা মানুষ, পাড়ওয়ালা শাড়ি কি অছিলায় চেয়ে আনব? খগেন্দ্র বলিল, আচ্ছা, একবার এনে আমায় দেখাও শুধু। হ্যাঁ, তা অনায়াসে পারি, বলিয়া কনক উঠিয়া গেল। কিছুক্ষণ পরে শাড়িটি বস্ত্রের মধ্যে লুকাইয়া আনিয়া দিল। খগেন আগ্রহের সহিত শাড়িটির 4 কোণ পরীক্ষা করিল। এক কোণে ধোপার চিহ্ন পাইল। নিমেষ মধ্যে পকেট হইতে ছুরি বাহির করিয়া সেই অংশটুকু তির্যকভাবে কাটিয়া লইল। কনক বলিল, ও কি করলেন? খগেন্দ্র কোনো উত্তর না দিয়া কর্তিত অংশটুকু নিজের পকেটে পুরিল। তাহার পর শাড়ির ছিন্ন প্রান্তটি আঙুলে টানিয়া টানিয়া খানিক সুতা বাহির করিয়া ফেলিল। বলিল, এখন আর কাটার মতো দেখাচ্ছে না, ছেঁড়ার মতো দেখাচ্ছে। যাও, যেখানকার শাড়ি সেখানে রেখে এসো, আমি এখন উঠি, বিকেলে এখান থেকে রওনা হব। কনক বলিল, আজই চললেন? খগেন্দ্র বলিল, হ্যাঁ, আজই। কনক বলিল, আমায় আর কতদিন এখানে থাকতে হবে? খগেন্দ্র বলিল, বড় জোর 2 মাসের মধ্যেই এই জাল ভবেন্দ্রর সমস্ত নারী নক্ষত্র আমি যদি জানতে না পারি, তবে আমার নাম খগেন্দ্র নয়। বলিয়া খগেন্দ্র উৎসাহদীপ্ত মুখে দণ্ডায়মান হইল। পকেট হইতে কতগুলি নোট বাহির করিয়া বলিল, এই নাও কনক, তোমার 2 মাসের মাইনের টাকা। আর 2 মাস তুমি অপেক্ষা করে থাকো, তাহলেই কার্যসিদ্ধি। পরদিন কলিকাতায় পৌঁছিয়া অনুসন্ধানে খগেন্দ্র আবিষ্কার করিল, বর্ধমান জেলায় একটা, ছাপড়া জেলায় একটা এবং পূর্ণিয়া জেলায় একটা, সর্বশুদ্ধ 3টা মাত্র বসন্তপুর আছে। সুতরাং তৎপর দিন সে নিঃসংশয়ে বর্ধমান জেলার বসন্তপুরে গিয়া উপনীত হইল। বসন্তপুরে গ্রামের ডাকঘরটি ঠিক বাজারের মধ্যস্থলে অবস্থিত। তখন বেলা 1টা বাজিয়াছে, আকাশে মেঘ করিয়াছে, বায়ু বন্ধ, গ্রীষ্মে প্রাণ অস্থির হইয়া ওঠে। ডাক আসিবার সময় হইয়াছে। আপিস কক্ষের বাহিরে বারান্দায় বসিয়া
ডাকবাবু অপেক্ষা করিতেছিলেন। ডাকটা আসিলেই চিঠিপত্রগুলা পিয়নের জিম্মা করিয়া বাসায় গিয়া তিনি একটু বিশ্রাম করিবেন। মেমারি স্টেশন হইতে ঘোড়ার গাড়িতে ডাক আসে। 4 জন যাত্রীর বসিবার স্থান সেই গাড়িতে আছে। প্রত্যেককে 2 টাকা ভাড়া দিতে হয়। জানালার ভিতর দিয়া আপিস কক্ষের ঘড়িটি দেখা যাইতেছে। 1টা বাজিয়া 10 মিনিট হইল। 15 মিনিট হইয়া গেল, তথাপি ডাক গাড়িখানার দেখা নাই। পোস্টমাস্টার চেয়ারে বসিয়া ঢুলিতেছেন, মাঝে মাঝে জাগিয়া উঠিয়া ঘড়ির পানে চাহিতেছেন। টেবিলের উপর হইতে ভিপি রেজিস্টার বহিখানি তুলিয়া নিজেকে বাতাস করিতেছেন, হাই তুলিতেছেন, আবার ঢুলিয়া পড়িতেছেন। গ্রীষ্মক্রমে বাড়িয়া উঠিল। 1:30টাও বাজিয়া গেল। খড়মের খটখট শব্দে হঠাৎ ডাকবাবুর তন্দ্রাভঙ্গ হইল। চাহিয়া দেখিলেন মুখুজ্জে মহাশয়। আজ শনিবার, বঙ্গবাসী আসিবার দিন। গায়ে সেই হাতকাটা পিরান, বগলে ছাতি, আহারান্তে পান চিবাইতে চিবাইতে মুখোপাধ্যায় আসিয়া দর্শন দিলেন। বলিলেন, ডাক গাড়ি এলো ভায়া? ডাকবাবু ভালো করিয়া জাগিয়া উঠিয়া বলিলেন, আসুন মুখুজ্জে মশাই, বসতে আজ্ঞা হোক। ওহে পিয়ন, ভিতর থেকে বাবুকে একখানা চেয়ার এনে দাও তো। কই না, ডাক গাড়ির তো এখনো দেখা নেই। মুখোপাধ্যায় উপবেশন করিয়া বলিলেন, আজ এত দেরি কেন? ডাকবাবু বলিলেন, কি জানি, রেলগাড়ি বোধহয় লেট করে এসেছে। 2-1 কথার পর পিয়নের দিকে চাহিয়া মুখোপাধ্যায় বলিলেন, ওহে, 1 ছিলিম তামাক খাওয়াও না। পিয়ন তামাক সাজিতে গেল। মুখোপাধ্যায় বলিলেন, গেল সপ্তাহের বঙ্গবাসী পড়েছ? ডাকবাবু বলিলেন, না। মুখোপাধ্যায় বলিলেন, লেডি স্মিথে যে ভয়ানক কাণ্ড, ইংরেজদের অবস্থা বড় সঙ্গীন। ডাকবাবু নিতান্ত ঔদাস্যের সহিত বলিলেন, বটে। মুখোপাধ্যায় বলিলেন, হ্যাঁ হ্যাঁ, কখন কি হয় বলা যায় না। হয়েছে কি জানো? বলিয়া ফস করিয়া মানি অর্ডারের একখানা সাদা ফর্মে মুখোপাধ্যায় তাড়াতাড়ি যুদ্ধক্ষেত্রের একটা নকশা আঁকিয়া ফেলিলেন। গত সপ্তাহের বঙ্গবাসী অনুসারে ইংরাজ সৈন্য কিরূপ সংকটাপন্ন অবস্থায় পতিত তাহাই বুঝাইতে লাগিলেন। ডাক আসিতে বিলম্ব হওয়ায় নিজের অবস্থা কিরূপ সংকটাপন্ন সেই চিন্তাতেই ডাকবাবু ব্যস্ত ছিলেন। ইংরাজ সৈন্যের সংকটে তাদৃশ মনোযোগ দিলেন না। বুঝানো শেষ হইলে মুখোপাধ্যায় বলিলেন, বললে তুমি বিশ্বাস করবে না, ইংরেজদের কি হলো ভেবে ভেবে এই 1 সপ্তাহ রাত্রে আমার ঘুম হয়নি। ইতিমধ্যে তামাক আসিয়াছিল। ডাকবাবু তাহার সদ্ব্যবহারে নিযুক্ত ছিলেন। তাহার হাত হইতে হুঁকাটি লইয়া মুখোপাধ্যায় দুশ্চিন্তা দমনে যত্নবান হইলেন। কিয়ৎক্ষণ পরেই দূরে ডাকগাড়ির ঘরঘর শব্দ উত্থিত হইল। ক্রমে গাড়ি আসিয়া পোস্ট অফিসের সম্মুখে দাঁড়াইল। পক্ষীরাজের সুযোগ্য বংশধর 2টি ঘর্মাক্ত কলেবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাঁপাইতে লাগিল। গাড়ির ভিতর হইতে 3 জন আরোহী অবতরণ করিল। 2 জন গ্রামের লোক, 1 ব্যক্তি অপরিচিত। শেষোক্ত লোকটির সোনার চশমা, অ্যালবার্ট টেরি, সুগৌর কান্তি এবং সুন্দর গঠন দেখিয়া ডাকবাবু ও মুখোপাধ্যায় তাহার মুখের পানে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিলেন। বলা বাহুল্য, সে খগেন্দ্র। গাড়ির ছাদ হইতে পিয়ন ডাকের ব্যাগ নামাইয়া লইল। কোচম্যান ও তাহার সহকারী আরোহীগণের জিনিসপত্র নামাইয়া দিল। অপর 2 জন আরোহীকে খগেন্দ্র বলিল, একটু দাঁড়ান। নিজের তোরঙ্গ খুলিয়া 1 তাড়া কাগজ বাহির করিল। তাহাদের হস্তে 1-1খানি কাগজ দিয়া বলিল, এই বইখানি বেরুচ্ছে, ভারী ভালো বই, বিজ্ঞাপনটি অনুগ্রহ করে পড়ে দেখবেন। তাহার পর ডাকঘরের বারান্দায় উঠিয়া বিনীতভাবে শিরোনমন করিয়া বলিল, মশাই নমস্কার। সঙ্গে সঙ্গে ডাকবাবুকে 1খানি, মুখোপাধ্যায়কে 1খানি সেই বিজ্ঞাপন দিল। 1খানি টুল সেখানে ছিল। বিনা আহ্বানেই তাহার উপর বসিয়া পড়িল।
হাত কাটা পিরানের বুক পকেটে চশমার খোল অনুসন্ধান করিতে করিতে মুখোপাধ্যায় বলিলেন, মশায়ের নাম? আমার নাম শ্রী খগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নিবাস? খগেন্দ্র উত্তর দিল, কলকাতা। কোথায় যাওয়া হবে? খগেন্দ্র বলিল, আপাতত আপনাদের এই গ্রামেই এসেছি। কাদের বাড়ি? খগেন্দ্র বলিল, কারো বাড়িতে নয়। কি মনে করে আসা হয়েছে? খগেন্দ্র বলিল, আগে একখানি বই বের করেছি, বিজ্ঞাপনটি পড়ে দেখলেই বুঝতে পারবেন। সেই বইয়ের জন্য মাল মশলা সংগ্রহ করাই উদ্দেশ্য, আর যদি 2-4টে গ্রাহকও জোটাতে পারি বলিয়া খগেন্দ্র পোস্টমাস্টার ও মুখোপাধ্যায়ের মুখের দিকে পর্যায়ক্রমে মিনতিপূর্ণ দৃষ্টিপাত করিতে লাগিল। পোস্টমাস্টার বিনা বাক্য ব্যয়ে ডাকের ব্যাগ কাটিতে নিযুক্ত রহিলেন। মুখোপাধ্যায় তখন চশমাটি পরিয়া বিজ্ঞাপনের কাগজখানি চোখের সম্মুখে ধরিয়া পড়িতে লাগিলেন। বঙ্গ সাহিত্যে যুগান্তর, অচিন্তিত পূর্ব, অভাবনীয়, স্বপ্নাতীত নূতন কাণ্ড ইত্যাদি। পাঠ শেষে মুখোপাধ্যায় বলিলেন, পয়লা আশ্বিন বেরুবে? খগেন্দ্র বলিল, আজ্ঞে হ্যাঁ। মুখোপাধ্যায় বলিলেন, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি বলিয়া মুখোপাধ্যায় মুখখানি গম্ভীর করিয়া রহিলেন। তাহার ভাবটা যেন, উফ, কলিকালে কি সব অনাচার আরম্ভ হইল। খগেন্দ্র বলিল, কি? মুখোপাধ্যায় বলিলেন, মাসের পয়লা তারিখটে তো ভালো দিন নয়, অগস্ত্য যাত্রা কিনা। খগেন্দ্র হাসিয়া বলিল, আজ্ঞে সেই জন্যেই তো ওই তারিখে বের করা। মুখোপাধ্যায় একটা দ্বিধায় পড়িয়া জিজ্ঞাসা করিলেন, কি রকম? খগেন্দ্র বলিল, অগস্ত্য যাত্রায় যে বেরোয় সে আর ফেরে না, এই শাস্ত্র তো। মুখোপাধ্যায় বলিলেন, হ্যাঁ। খগেন্দ্র বলিল, আমার বইখানি পয়লা তারিখে অগস্ত্য যাত্রায় বেরিয়ে সবগুলি বিক্রি হয়ে যায়। 5-7 বছর পরে বইওয়ালাদের আলমারি থেকে, দপ্তরি মিয়ার গুদাম থেকে দাগি হয়ে পোকায় কাটা অবস্থায় আমার বাড়িতে আর ফিরে না আসে, সেই আমার কামনা বলিয়া খগেন্দ্র জোর হস্ত হইয়া মুখোপাধ্যায়ের পানে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় কাহিনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাসের 6ঠ পর্ব। গল্প পাঠ করলাম আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানালে খুব খুশি হব। রত্নদ্বীপ উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে হাজির হয়ে যাব খুব দ্রুতই, কথা দিচ্ছি। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।